গুড মর্নিং। আজকে 2024 সালের অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিচালনায় যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র নিয়ে প্রথমে শর্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি, অংশীদারদের চলতি হিসাবের জের সর্বদা ক্রেডিট হবে, সর্বদা ডেবিট হবে, ডেবিট অথবা ক্রেডিট হতে পারে, এদের কোনোটি নয়। সঠিক উত্তর সি দাগ, ডেবিট অথবা ক্রেডিট হতে পারে। 2 নম্বর প্রশ্ন, কোনো অংশীদারি কারবারে মূলধনের উপর সুদ হল খরচ, আয়, সম্পত্তি, এদের কোনোটি নয়। কোনো অংশীদারি কারবারে মূলধনের উপর সুদ হল খরচ। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা হয় না? অংশীদারদের মূলধনের উপর সুদ, অংশীদারদের উত্তোলনের উপর সুদ, অংশীদারদের প্রদত্ত ভাড়া, অংশীদারদের প্রদত্ত বেতন। সঠিক উত্তর হলো সি, অংশীদারদের প্রদত্ত ভাড়া লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা হয় না। 4 নম্বর প্রশ্ন, অংশীদারদের মূলধন স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হবে? উত্তোলন হিসাব, মূলধন হিসাব, চলতি হিসাব, এদের কোনোটি নয়। স্থির মূলধন পদ্ধতিতে মূলধনের হিসাব রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ চলতি হিসাব খাত এতে স্থানান্তর করা হবে বা ক্রেডিট করা হবে। পরের প্রশ্ন, 5 দাগ, একজন অংশীদার অবসর গ্রহণের সময় অবণ্টিত মুনাফা সকল অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় কোন অনুপাতে? নতুন মুনাফা বন্টন অনুপাতে, পুরনো মুনাফা বন্টন অনুপাতে, ত্যাগের অনুপাতে, প্রাপ্তি অনুপাতে। একজন অংশীদার অবসর গ্রহণের সময় অবণ্টিত মুনাফা সকল অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে পুরানো মুনাফা বন্টন অনুপাতে, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে। বিদাগ। এবার 6 নম্বর প্রশ্ন, এ, আর এবং বি একটি ফার্মের অংশীদার, তাদের লাভ ও ক্ষতি বন্টনের অনুপাত হলো 6:4:1। এ সর্বনিম্ন 16,000 টাকা মুনাফা অর্জনের নিশ্চয়তা বিকে প্রদান করে। 31শে মার্চ 2023 তারিখে শেষ হওয়া বছরে ফার্মটির নিট মুনাফা হলো 1,32,000 টাকা। ফার্মে আর এর মুনাফার অংশটি কত হবে? 72,000, 68,000, 48,000, 16,000। এ আর বি ফার্মের অংশীদার। এ সর্বনিম্ন 16,000 টাকা মুনাফা অর্জনের নিশ্চয়তা প্রদান করছে বিকে। নিট মুনাফা 1,32,000 টাকা। তাহলে নিট মুনাফা ভাগ করতে হবে 6:4:1 অনুপাতে। 1,32,000কে 6 আর 4 10 আর 11, 11 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 12,000। 12 গুণ 1 মানে 12,000। এ সর্বনিম্ন 16,000 টাকার নিশ্চয়তা বিকে প্রদান করছে। ফার্মে আর এর মুনাফা কত? আর হচ্ছে 4 গুণ 12, 48,000। অ্যান্সার হচ্ছে সি, 6 দাগ। এই অঙ্কে এই যে এ 16,000 টাকা মুনাফা অর্জনের নিশ্চয়তা বিকে প্রদান করছে, এই অংশটা কোনো কাজেই লাগবে না, এটা অতিরিক্ত। 7 দাগে আছে গড় মুনাফা 60,000 টাকা, স্বাভাবিক মুনাফার হার 12%, বিনিয়োজিত মূলধন 4,40,000 টাকা, মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে? $4,40,000 এটা হচ্ছে মূলধন, স্বাভাবিক মুনাফার হার 12%। 4,40,000-এর যদি 12% করা হয় তাহলে কত হবে? 44কে 12 দিয়ে গুণ করলে হবে 4 12 48, 8 4, 4 12 38 আর 4 52, 52,800। কিন্তু গড় মুনাফা হচ্ছে 60,000। তাহলে এই দুটির মধ্যে যেটি বেশি হবে সেটি হচ্ছে মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য। সুতরাং সুনামের মূল্য হচ্ছে 60,000 টাকা।
8 দাগে আছে এ, বি এবং সি 3:2:1 অনুপাতে লাভ ক্ষতির অংশীদার। এ অবসর নিল এবং তার অংশ বি এবং সি সমানভাবে পেল। নতুন অনুপাত কি হবে? ক্যালকুলেশন করে দেখতে হবে, একটা খাতা দরকার। এ পাচ্ছে এ, বি, সি। এ পাচ্ছে 3, B 2, C 1। তাহলে এ পায় 3/6 অংশ, বি পায় 2/6 অংশ, সি পায় 1/6 অংশ। এ অবসর নিল এবং তার অংশ বি এবং সি সমান ভাগে ভাগ করে নিল। এ কত পেত? 3/6। 3/6 এটা সমান ভাগে ভাগ করে নিল মানে এই অংশটা সবাই হাফ পাবে, তাহলে 3/12। তাহলে বি পাচ্ছিল 2/6, তার সঙ্গে যোগ হবে 3/12, যোগ করলে হবে 12। এখানে 4 যোগ 3 মানে 7/12। আর এখানে সি পাচ্ছিল 1/6, তার সঙ্গে যোগ হবে 3/12। এটা 12 লসাগু, 2 যোগ 3 মানে 5/12। তাহলে একটা হলো 7/12, একটা হলো 5/12। অনুপাত করলে হবে 7:5। 7:5 বিতে আছে উত্তর। 8-এর উত্তর হচ্ছে বি। এরপরে 9 দাগের অঙ্ক। আবেদনের অর্থ কখনোই শেয়ারের অভিহিত মূল্যের 1% কম হতে পারে না। আবেদনের অর্থ কখনোই শেয়ারের অভিহিত মূল্যের 5% বেশি হতে পারে না। উত্তর এ। 10 দাগ। বাজেয়াপ্ত শেয়ার অবহারে পুনর্বিলির সময়ে যে ঘাটতি থাকে তা যে থেকে পূরণ করা হয়? শেয়ার মূলধন খাত, শেয়ার বাজেয়াপ্তকরণ খাত, সাধারণ সঞ্চিতি খাত, মূলধন সঞ্চিতি খাত। বাজেয়াপ্ত শেয়ার যদি ডিসকাউন্টে রিইস্যু করা হয় তাহলে যে ঘাটতি হয় সেই ঘাটতি পূরণ করা হবে শেয়ার বাজেয়াপ্তকরণ খাত থেকে বা শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট থেকে। সঠিক উত্তর বি। 11 দাগ। বাজারে বিলি করা শেয়ারের উপর ছাড় হলো মূলধন জাতীয় ক্ষতি, মুনাফা জাতীয় ক্ষতি, মোট ক্ষতি, এদের কোনোটি নয়। বাজারে বিলি করা শেয়ারের উপর ছাড় হলো ক্যাপিটাল লস, মূলধন জাতীয় ক্ষতি, এ দাগ। 12 দাগ। পি লিমিটেড 7,50,000 টাকা মূল্যের সম্পত্তি এইচ এর থেকে ক্রয় করে। প্রতিটি 100 টাকা মূল্যের শেয়ার 25 টাকা অধিহারে বিলি করে। ক্রয় নিষ্পত্তি করার জন্য পি লিমিটেড কতগুলি শেয়ার বিলি করে? 100 টাকার শেয়ার 25 টাকা অধিহার, তার মানে প্রিমিয়াম হচ্ছে 25 টাকা। 100 টাকার শেয়ার কেনা হবে 125 টাকা দরে। সরি, 100 টাকার শেয়ার কেনা হবে 125 টাকা দরে। তাহলে 7,50,000 টাকা শোধ করতে গেলে কতগুলো শেয়ার বিলি করতে হবে? উত্তর হচ্ছে 7,50,000 ভাগ 125। এটা ভাগ করতে হবে 6, 5 6 30, 6 12, 3 15, 6 1 6 1 7, 3 0, 6,000। সঠিক উত্তর হচ্ছে 6,000, এ দাগ। 12 দাগের প্রশ্ন। কোনো ব্যবসার 12 লাখ টাকা মূল্যের নিট সম্পত্তি ক্রয়ের জন্য যদি 10 লাখ টাকা মূল্যের সম্পূর্ণ প্রদত্ত শেয়ার বিলি করা হয় তাহলে 2 লাখ টাকা স্থানান্তরিত হবে কোথায়? 12 লাখ টাকার নিট সম্পত্তি ক্রয় করতে হবে এবং শেয়ার দিতে হবে 10 লাখ টাকার।
তাহলে 2 লাখ টাকা কোথায় যাবে? 2 লাখ টাকা এটা ক্যাপিটাল রিজার্ভে যাবে। 13-র সি দাগ হচ্ছে উত্তর, কারণ এটা মূলধনী লাভ এবং সেটা ক্যাপিটাল রিজার্ভে যাবে। পরের প্রশ্ন 14 দাগ, 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি বিলি করতে পারে না কোন শেয়ার? বোনাস শেয়ার, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ইকুইটি শেয়ার। 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বিলি করতে পারে না। সঠিক উত্তর সঠিক উত্তর বি। 15 দাগ, শেয়ার প্রতি অভিহিত মূল্য 20 টাকা, 16 টাকা তলব করা হয়েছে, 12 টাকা আদায় হয়েছে। শেয়ার বাজেয়াপ্ত করার সময় শেয়ার মূলধন হিসাবকে ডেবিট করা হবে কত টাকা? শেয়ার প্রতি অভিহিত মূল্য 16 টাকা, তলব করা হয়েছে শেয়ার প্রতি অভিহিত মূল্য 20 টাকা, তলব করা হয়েছে 16 টাকা। সুতরাং তলব টাকা 16 টাকা শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করা হয়েছিল, সেটাই ডেবিট করতে হবে। উত্তর 16 টাকা, ডি। 16 দাগের প্রশ্ন, এক্স লিমিটেড শেয়ার প্রতি 10 টাকা মূল্যের 10,000 সাধারণ শেয়ার 20% অধিহারে বিলি করল। শেয়ার বাবদ যাবতীয় অর্থ প্রাপ্ত হলো, শেয়ার মূলধনের পরিমাণ হবে। শেয়ারের যা ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুর টাকাটাই শেয়ার ক্যাপিটালে যায়, বাকি টাকা যাবে প্রিমিয়াম অ্যাকাউন্টে। তাহলে শেয়ার মূলধনের পরিমাণ হবে কত? 10 টাকা মূল্যের 10,000 শেয়ার গুণ করলে পাওয়া যাবে 1 লাখ। সঠিক উত্তর এ। দুটি তলবের মধ্যে সময়ের ব্যবধান কত? 60 দিন, 30 দিন, 90 দিন, 120 দিন। এই প্রশ্নটা ডিফেক্টিভ প্রশ্ন। দুটি তলবের মধ্যে সময়ের ব্যবধান মিনিমাম 30 ডেজ। মিনিমাম 30 ডেজ মানে হচ্ছে একটা তলব হয়ে গেলে অন্য তলব কমপক্ষে 30 ডেজ পরে নিতে হবে বা ডাকতে হবে, কমপক্ষে। সুতরাং 30 ডেজও হতে পারে, 60 ডেজও হতে পারে, 90 ডেজও হতে পারে, 120 ডেজও হতে পারে। তাহলে এই প্রশ্নটা ডিফেক্টিভ। প্রশ্নটা হয়তো যিনি প্রশ্ন করেছিলেন তিনি হয়তো 30 দিন বা বিদাগকে টার্গেট করে করেছিলেন, কিন্তু একটু টেকনিক্যাল ত্রুটি হয়েছে। যে কোনো অপশান টিক দিলে এই প্রশ্নে নম্বর পাওয়া উচিত। ডিবেঞ্চারের উপর যে বার্তা দেওয়া হয়, 18 দাগের প্রশ্ন, ডিবেঞ্চারের উপর যে বার্তা দেওয়া হয় তা হলো স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, অলিক সম্পত্তি, এদের কোনোটি নয়। ডিবেঞ্চারের উপর বার্তা দিলে কোনো সম্পত্তিই তৈরি হয় না, কিন্তু এটাকে ব্যালেন্স শিটে অ্যাসেটের দিকে দেখানো হয় ফিকটিশাস অ্যাসেটস হিসাবে বা অলিক সম্পত্তি হিসাবে। সঠিক উত্তর সি। এরপরে প্রশ্ন ছিল 19 দাগে, যদি নগদে বিক্রয় 50,000 টাকা, বাকিতে বিক্রয় 4,50,000 টাকা, কস্ট অফ গুড সোল্ড 4,40,000, তাহলে মোট মুনাফার অনুপাত কত হবে? নগদে বিক্রয় 50,000 টাকা, বাকিতে বিক্রয় 4,50,000 টাকা, কস্ট অফ গুড সোল্ড 4,40,000 টাকা। তাহলে মোট বিক্রয় হলো 5 লাখ। 5 লাখ থেকে যদি আমি 4,40,000 কস্ট অফ গুড সোল্ড বাদ দিই তাহলে থাকবে 60,000। তাহলে গ্রস প্রফিট অনুপাত কি হবে? গ্রস প্রফিট অনুপাতের সূত্র হচ্ছে গ্রস প্রফিট বাই টোটাল সেল। তাহলে 60,000 বাই 5 লাখ ইন্টু 100, 60,000 বাই 5 লাখ ইন্টু 100, কাটাকুটি করলে হবে
12%। সঠিক উত্তর ডি দাগ। এরপরে 20 দাগের প্রশ্ন, আর্থিক বিবরণীর কোন অংশটি 100% মূল ভিত্তি ধরে অন্যান্য সকল সম্পর্কযুক্ত আর্থিক পরিমাণগুলিকে মূল ভিত্তির শতাংশ হিসাবে প্রকাশ করা হয়? সাধারণ আকার বিবরণী, তুলনামূলক বিবরণী, আনুপাতিক হার বিশ্লেষণ, নগদ প্রবাহ বিবরণী। উত্তর হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট বা এ দাগ, সাধারণ আকার বিবরণী। তরিত সম্পত্তি কাকে বলে? কারেন্ট অ্যাসেট মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস, কারেন্ট অ্যাসেট প্লাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস, কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি প্লাস প্রিপেইড এক্সপেন্সেস। সঠিক উত্তর হচ্ছে ডি দাগ, কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস। এটাকে বলা হয় লিকুইড অ্যাসেট। ঋণপত্রের উপর সুদ প্রদান করলে সেটা কি হবে? মুনাফার ছাট, মুনাফার বন্টন, দায়, সম্পত্তি। ঋণপত্রের উপর সুদ প্রদান হচ্ছে ব্যবসায়ের আবশ্যিক একটি খরচ। এটি চার্জ এগেইনস্ট প্রফিট বা মুনাফার ছাট, এ দাগ হবে। নিম্নলিখিত কোন আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার নয়? তুলনামূলক আয় বিবরণী, ব্যাংকের বিবরণী, সাধারণ আকার উদ্বৃত্তপত্র, সাধারণ আকার আয় বিবরণী। 23 দাগের এই প্রশ্নটির উত্তর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের বিবরণী। এটা আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার নয়। পরের প্রশ্ন, নগদ প্রবাহ বিবরণী তৈরি করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি অপারেটিং কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? চলতি দায়ের বৃদ্ধি, চলতি সম্পত্তির বৃদ্ধি, স্থায়ী সম্পত্তির বিক্রয়, করের প্রদান। সঠিক উত্তর হচ্ছে সি, সেল অফ ফিক্সড অ্যাসেটস বা স্থায়ী সম্পত্তির বিক্রি। এরপরে কম্পিউটারের কতগুলো প্রশ্ন। একটি স্প্রেডশিট হলো উপাত্তের বিশ্লেষণ, তথ্যের বিশ্লেষণ, এ ও বি উভয়ই, এদের কোনোটি নয়। স্প্রেডশিট হলো অ্যানালাইসিস অফ ডেটা বা উপাত্তের বিশ্লেষণ। সঠিক উত্তর এ। 26 দাগ, কোনো সেল এর ঠিকানা জানা থাকলে নিম্নলিখিত কোনটির সাহায্যে সেই সেলে যাওয়া যাবে? কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস হোম, কন্ট্রোল প্লাস এন্ড। সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস জি, বি দাগ। বার্ষিকীর পরিমাণ নির্ণয় করার জন্য যে অপেক্ষক ব্যবহার করা হয় তা হলো SLN, PMT, COUNTIF, SUMIF। সঠিক উত্তর PMT, বি দাগ। MS এক্সেল এর ওয়ার্কশিটে সর্বাধিক কলামের সংখ্যা কতটি? 256টি। সঠিক উত্তর বি দাগ। চার্টের ধরনের পরিবর্তনকে বলা হয় বদলানো, বিন্যাস, এ ও বি উভয়ই, এদের কোনোটি নয়। চার্টের ধরনের পরিবর্তনকে বলা হয় এডিট করা বা বদলানো, এ দাগ। লাস্ট প্রশ্ন 30 নম্বর শর্ট প্রশ্ন। DBMS টেবিলের এক একটি কলামের হেডার হলো টেবিল, রিলেশন, অ্যাট্রিবিউট, ডোমেইন। DBMS টেবিলের এক একটি কলামের হেডার হলো অ্যাট্রিবিউট, সি দাগ। এই হচ্ছে সঠিক উত্তর। এক দাগে যে প্রশ্নগুলো ছিল এর মধ্যে থেকে 24টা প্রশ্ন লিখতে হতো, 30টা প্রশ্ন দেওয়া আছে। আমি উত্তরগুলো বলে দিলাম। পরবর্তী কোনো ভিডিওতে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।